প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, এই অনুষ্ঠান একই সাথে সম্প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, আপনারা শেয়ার করতে পারেন আমাদের দর্শকদের জন্য। আরও সম্প্রচার হবে এই অনুষ্ঠান। আপনাদের বরাবরের মতোই যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা তুলে ধরছি। নিউ ইয়র্কে আদালতে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরির বিচার শুরু, নিজেকে নির্দোষ ও প্রেসিডেন্ট দাবি। ভেনেজুয়েলা ইস্যুতে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আলোচনা করব মাদুরোকে আটকের পর বিশ্ব বাজারে জ্বালানির তেলের দরপতন, এটিও আলোচনায় থাকবে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভারত বাংলাদেশের যে সম্পর্ক, তা নিয়েও আমাদের বিশ্লেষণধর্মী মন্তব্য থাকবে। এছাড়া ট্যাক্স সিজন চলছে, কেমন প্রস্তুতি এই মুহূর্তের জন্য দর্শকরা সেটারও উত্তর জানতে পারবেন। আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে আছেন হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব আবু তাহের, মিয়া মোহাম্মদ আফজাল এবং নিউজ আপডেট জনাব নাজমুল হাসান। বরাবরের মতো আমাদের দর্শকদের জন্য উনি শুরুতেই তা তুলে ধরেন। আপনাকে অনুরোধ করব আজকের দিনের নিউজ আপডেট করে দর্শকদেরকে বলবেন। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, জানুয়ারি মাসের 5 তারিখ 2026 সাল। ভেনেজুয়েলার বরখাস্তকৃত এবং গ্রেফতারকৃত এবং ক্ষমতাচ্যুতই বলা যায়, ক্ষমতাচ্যুত এবং যুক্তরাষ্ট্রে আটক বর্তমানে মাদুরোকে আজকে ম্যানহাটন একটি আদালতে হাজির করা হয় বিচারকের সামনে, এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে তিনি এখন যুক্তরাষ্ট্রে থাকলেও তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে আছেন এখনো। এবং তবে দুজনেই, তার স্ত্রী এবং মাদুরো, দুজনেই তাদের নির্দোষ দাবি করেছেন। যে যুক্তরাষ্ট্র সরকার তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনেছে, এবং এবং তারা তার যে বিষয়টি, সেটি হচ্ছে যে ইন্টারপ্রিটারের মাধ্যমে তিনি কথা বলেছেন আজকে। এবং বিচারক ছিলেন ম্যানহাটন বিচারক জাজ আলভিন, ফেডারেল বিচারক উনি আলভিন ক্যালারিস্টিন, এবং তাদেরকে পরবর্তীতে তাদের আবার ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে কথাটি জাজকে উদ্দেশ্য করে, বিচারককে উদ্দেশ্য করে মাদুরো বলেছেন যে আমি একজন ডিসেন্ট মানুষ, ভালো মানুষ, এবং আমি স্টিল আমার দেশের প্রেসিডেন্ট। এই কথা। তবে এই ব্যাপারে জাজ কোনো মন্তব্য করেনি। তবে তাকে যখন হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতের বাইরে তার ডিটেনশন সেন্টারে, তখন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবং উপস্থিত কিছু দর্শকও সেখানে ছিল যাওয়ার পথে, তাদের উদ্দেশ্য করে বলেন, আমি একজন যুদ্ধবন্দী যুক্তরাষ্ট্রে। তবে একজন দর্শক অবশ্য চিৎকার করে মাদুরোর কানে দেওয়ার চেষ্টা করেছে যে তুমি যে সমস্ত অপকর্ম করেছো, অন্যায় করেছো, সেইটার বিচার তোমার এই দেশেই হবে, এই কথাটি। তবে এই ব্যাপারে মাদুরো কোনো মন্তব্য ভ্রুক্ষেপ করেনি। তিনি সরাসরি নিরাপত্তা হেফাজতের অবস্থা থেকে তিনি সেখানে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছেন। তবে মাদুরোর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, কি শাস্তি তার হতে পারে, এই বিষয়ে ফেডারেল সরকারের পক্ষ থেকে খুব সম্ভবত তার মৃত্যুদণ্ড চাওয়া হবে, যতটুকু আইন বিশেষজ্ঞরা বলেছেন। তবে বিচারক শেষ পর্যন্ত তাকে কোন অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং কি রায় দেয়, সেটা অবশ্য আদালতের ব্যাপার। তবে যুক্তরাষ্ট্র তার মৃত্যুদণ্ড চাইতেই পারে। তবে ভেনেজুয়েলার যে অস্থায়ী সরকার দায়িত্বভার গ্রহণ করেছে ভাইস প্রেসিডেন্ট ডেলসির নেতৃত্বে, ডেলসি রড্রিগেজ, সেই প্রশাসনের পক্ষ থেকে আজকে অনেকটা আকস্মিক ভাবেই সেই দেশের পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা গত শনিবারের যুক্তরাষ্ট্রের যে অভিযান চালিয়েছে, সেই অভিযানে যারা সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আদালত পুলিশের সোপর্দ করার জন্য। এবং এটি একটি ডিক্রি, একটি আদেশের মাধ্যমে সমগ্র ভেনেজুয়েলায় এই নির্দেশটি জারি করা হয়েছে। এবং সেখানে একটি জরুরি অবস্থাও জারি করেছে ভেনেজুয়েলার বর্তমান গভর্নমেন্ট। এবং সেখানে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে খুঁজে বের করার জন্য, কারা যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলার রাজধানী থেকে তুলে নেওয়ার জন্য। আরেকটি বিষয় যেটি, যদিও গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বর্তমানে যিনি প্রশাসনের দায়িত্ব পালন করছেন ডেলসি রড্রিগেজ, তিনি যদি যুক্তরাষ্ট্রের কথা না শুনে কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করেন, তাহলে তার পরিণতি মাদুরোর থেকে ভয়াবহ হতে পারে, এমন
হুঁশিয়ারি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তার কয়েক ঘন্টা পরই সেই ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এই আদেশ জারি করে বলা হয়েছে যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নেওয়ার ব্যাপারে তাদেরকে খুঁজে বের করে পুলিশের সোপর্দ করার জন্য। তবে সব বিশ্বব্যাপী একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে একটি দেশের প্রেসিডেন্ট যাকে প্রায় 40 থেকে 50 জন নিরাপত্তারক্ষী সার্বক্ষণিকভাবে পাহারা রাখত, যিনি অনেকটা নিরাপত্তা জোনে বসবাস করতেন, নিচ্ছিদ্র নিরাপত্তা বলা যায়, যেমন অবস্থায় থাকা একজন রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে মধ্যরাতে ঘুম থেকে জাগিয়ে তুলে কিভাবে যুক্তরাষ্ট্র তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসলো, এই বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। এবং এই বিষয়ে ইংল্যান্ডের ইভেনিং স্ট্যান্ডার্ড পত্রিকা বিস্তারিত জানিয়েছে এবং সেখানে তারা বলেছে যে যখন যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারাকাসের নামার আগেই ভেনিজুয়েলা বিশেষ করে ক্যারাকাসের সমস্ত যোগাযোগ ব্যবস্থা যুক্তরাষ্ট্র ভন্ডুল করে দেয়। কেউই কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। সমগ্র টেলিফোন সিস্টেম নেটওয়ার্কটি যুক্তরাষ্ট্র জ্যাম করে দেয়। এরপরে যখন যুক্তরাষ্ট্র হেলিকপ্টার এই মাদুরোর ভবনে যেখানে থাকে তারা আগে নিশ্চিত হন যে মাদুরো ওই ভবনে আছেন, সেখানে তারা নামে হেলিকপ্টার যোগে এবং হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী দেখা মাত্র যাকেই দেখেছে গুলি করেছে এবং এতে 42 জন কিউবান দেহরক্ষী যারা মাদুরোর সার্বক্ষণিক নিরাপত্তায় ছিল, তারা কিছু বুঝে ওঠার আগেই তারা নিহত হন। এবং এই কথাটি ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে এবং এর কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে সেখানে মূলত মাদুরোকে পাহারা দিচ্ছিল কিউবান বিশেষ বাহিনী, এলিট বাহিনী। এবং এই কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন। যখনই সকল বন্দী দেহরক্ষী নিহত হলো, তখন সেই পর্যায়ে মাদুরো চেষ্টা করেছিলেন আরেকটি ছোট্ট কক্ষে, যেটি আরো বেশি নিরাপত্তা আ জ ব্য ব্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এটি স্টিলের দরজা, যেটি পরশুদিন আপনাদের আমি জানিয়েছিলাম। স্টিলের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য তাকে উদ্দেশ্য করে বলেন যে, "কোন সুযোগ নেই সারেন্ডার করা ছাড়া।" তখন মাদুরো বুঝতে পারেন এবং তিনি সাথে সাথে আত্মসমর্পণের পরে তার স্ত্রীকে সাথে করে তারা দ্রুত হেলিকপ্টার যোগে সেখান থেকে তাকে নিকটস্থ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে ওসিওএস এ নিয়ে আসে। এই হচ্ছে ঘটনাটি সমগ্র। এবং শুধু কিউবার যে দেহরক্ষীরা ছিল তা নয়, আরো বেশ কিছু নিহত হওয়ার ঘটনা আ জানিয়েছে আজকে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র সেখানে মূলত বলা যায় যে প্রায় ৫০ মিনিটের একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা হতবিহ্বল করে দিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীকেও। এবং প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে তাদের কোন সুযোগই ছিল না। তারা অনুধাবনই করতে পারেনি যুক্তরাষ্ট্র এত বড় একটি অপারেশন এত সূক্ষ্ম এবং এত দ্রুততার সাথে কার্যকর করতে পারবে। এটি তাদের ধারণার মধ্যেও ছিল না এবং প্রেসিডেন্ট মাদুরো কোন ভেনেজুয়েলানকে তার নিরাপত্তার জন্য বিশ্বাসই করতেন না। এবং সেইজন্য তিনি কিউবাকে এর বিনিময়ে অত্যন্ত স্বল্প মূল্যে তেল সরবরাহ করত ভেনেজুয়েলা, যার উপর কিউবার অর্থনীতি অনেকটা দাঁড়িয়ে আছে। সেই কিউবা থেকে তিনি ৪২ জন বেছে কিউবান সৈনিককে তার দেহরক্ষীর নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন এবং তারাই প্রায় সকলেই যুক্তরাষ্ট্রের সেই ঝটিকা আক্রমণে নিহত হয়েছেন। এবং এরপরেই মাদুরোকে আটক করা যুক্তরাষ্ট্রের কোন রকম ব্যয়ই পেতে হয়নি। এবং এই আক্রমণটি যুক্তরাষ্ট্রের ডেল্টা বাহিনীর এতটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা এবং সেটিকে এক্সিকিউট করা হয়েছে যেটি অত্যন্ত সামরিক বিশেষজ্ঞদেরও অনেক ক্ষেত্রে বিহ্বল করে দিয়েছে। ইভনিং স্ট্যান্ডার্ডে আজকে সেই প্রায় প্রতি মিনিটের বর্ণনা প্রকাশিত হওয়ার পর। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আ সেটি সেটি হচ্ছে যে আ যুক্তরাষ্ট্রের প্রশাসন আজকে ট্রাম্প প্রশাসন বিশেষ করে যুক্তরাষ্ট্রের শিশুদের ভ্যাকসিন নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটি অনেকটা সীমিত করে দিয়েছে। এখন অনেকগুলো ভ্যাকসিনই আর শিশুদের নিতে হবে না। মূলত যেগুলি ফ্লু এবং এই জাতীয় ভ্যাকসিন যার মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হতো। নতুন রোগের আক্রমণ এবং রোগে আক্রান্ত হলেও উপশমের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা যেত। সেই ধরনের ভ্যাকসিন প্রদান করার ব্যাপারে আ ট্রাম্প প্রশাসন আ সেই সেই আ আ
এই ম্যান্ডেটটি ড্রপ করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে আর ভ্যাকসিন গ্রহণের, সে সমস্ত ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা থাকবে না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর ক্ষেত্রে। এবং এটি প্রায় এবং এর ফলে প্রায় অর্ধ ডজন রোগ মুক্তি এবং রোগের প্রতিষেধক হিসাবে যে ভ্যাকসিন গুলো কাজ করত, সেগুলি আর এখন এবং এই আদেশটি অনতিবিলম্বে কার্যকর করা হয়েছে। এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে জানানো হয়েছে যে এখন রোগ বালায় যে অবস্থা, তাতে এই ভ্যাকসিন গুলো তেমন আর কার্যকর নয় এবং শিশুদের এই ভ্যাকসিন গুলো দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই। প্রায় অর্ধ ডজন রোগ, তার মধ্যে ফ্লু এবং ভ্যাকসিন তো রয়েছে। তবে তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এখনো আরো 11টি ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটি তারা পরামর্শ দিবে। 11টি ভ্যাকসিন শিশুদের দেওয়া যেতে পারে এমন একটি নির্দেশনাও তারা জানাবে দিন কয়েকের মধ্যে। সেটিও তারা যে 11টি, তবে প্রায় 12টি তারা ড্রপ করে দিয়েছে, 12টি আর দিতে হবে না। এবং সেই সেই জিনিসগুলো হচ্ছে ফ্লু, তারপর হচ্ছে রোটো ভাইরাস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এবং মেনানজিটিস ও আরসিবি। এই ভ্যাকসিন গুলো এখন আর যুক্তরাষ্ট্রের শিশুদের দিতে হবে না, এমন নির্দেশই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজকে জানিয়েছে। এবং পেডিয়াট্রিশিয়ানদের অনেকেই উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে শিশুদের মধ্যে রোগ বালাইয়ের বিস্তার হতে পারে এবং রোগের বিরুদ্ধে প্রতিষেধক হিসাবে কাজ করার কিংবা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করাটা অত্যন্ত শিশু বয়স থেকে যে সুযোগটি ছিল, সেটি থেকেও তারা বঞ্চিত হতে পারে এই ট্রাম্প প্রশাসনের এই সর্বশেষ ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার ফলে। ইমিগ্রেশনের ব্যাপারে আজকে যুক্তরাষ্ট্র পলিটিকো একটি গবেষণামূলক রিপোর্ট ছেপেছে এবং তারা বলেছে যে ট্রাম্প প্রশাসন দায়িত্বভার গ্রহণের পর রোনাল্ড রিগান প্রেসিডেন্ট যখন ছিলেন, তখন যে সমস্ত ফেডারেল জাজদের নিয়োগ দিয়েছিলেন, তাদের থেকে শুরু করে সর্বশেষ প্রেসিডেন্ট, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত তাদের মনোনয়ন দিয়েছেন, সেই সমস্ত ফেডারেল জাজদের প্রায় 300 জন এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের যে বাধ্যতামূলক গ্রেফতার, অভিবাসীদের সামান্যতম অপরাধের কারণেও যাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সেই ডিটেনশন ঠেকানোর ব্যবস্থা হিসাবে জাজরা নানান রকম এবং অনেককেই দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনকে দিচ্ছেন, কিন্তু তাতে কোনো কাজ এখনো হচ্ছে না। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রায় 300 জন ফেডারেল বিচারক এই পর্যন্ত 1600 এই ধরনের আটকের ক্ষেত্রে দ্রুত মুক্তির আদেশ দিয়েছেন। কিন্তু কার্যত পলিটিকো পত্রিকার বিশ্লেষণে দেখা যাচ্ছে তেমন কাউকেই এখনো ট্রাম্প প্রশাসন মুক্তি দেয়নি। বরং বিচারকরা এমনও মন্তব্য করেছিলেন, যে সমস্ত লোকজনদেরকে তাদের নিজের দেশে কিংবা তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব হচ্ছে না, তাদেরকে অন্তত মুক্তি দেওয়া হোক। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন তাতেও কর্ণপাত করছেন না। শুধু তাই নয়, প্রায় 300 জন ফেডারেল জাজের এই ধরনের ডিটেনশনের বিরুদ্ধে নির্দেশনা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন প্রতিদিনই আরো কয়েকশো মানুষকে গ্রেপ্তার করছেন ইমিগ্রেশন সংক্রান্ত খুঁটিনাটি অভিযোগের ভিত্তিতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। আপনারা সবাই জানি, আমরা সবাই দেখেছি তার নির্বাচনী প্রচারণার সময় অ্যাফোর্ডেবিলিটি ইস্যুতে, এবং অ্যাফোর্ডেবিলিটির উপরে তিনি কাজ করতে শুরু করেছেন গতকাল। ভাড়াটিয়াদের ব্যাপারে টেনেন্ট এবং ভাড়াটি এবং বাড়ির মালিকদের ক্ষেত্রে প্রযোজ্য দুটি নির্বাহী আদেশ তিনি জারি করেছেন। একটি হচ্ছে যে ভাড়াটিয়াদের ভাড়া প্রদানকারী ভাড়াটিয়াদের অবহেলা জনিত কোনো বিষয়ে ল্যান্ডলর্ড কিংবা বাড়ির মালিকদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সিটি প্রশাসন। এর পাশাপাশি আরেকটি এবং নতুন ভাবে গৃহ নির্মাণের ব্যাপারে যাতে দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হয়, সেই বিষয়টিও সিটি প্রশাসন নিশ্চিত করবে। এই দুটি নির্বাহী আদেশ ছিল গতকাল। আজকে তিনি আরো দুটি নির্বাহী আদেশ দিয়েছেন এবং সেটিও অ্যাফোর্ডেবিলিটি ইস্যুকে কেন্দ্র করে। সেটি হচ্ছে যে যারা বিভিন্ন আপনারা জানেন, যুক্তরাষ্ট্রে এখন বিভিন্ন ধরনের যখনই আপনি কোনো ওয়েবসাইটে যাবেন কিংবা অন্য কোনো ধরনের সেবা, সেটি মানবিক সেবা হতে পারে, চিকিৎসা সেবা হতে হবে, আপনাকে অনেক ক্ষেত্রে এমন ভাবে ফাঁদে ফেলা হয় যাতে কিছু ক্ষেত্রে আপনার কাছে কোনো গত্যন্তর থাকে না কিছু অপ্রয়োজনীয় বিষয়ের সাবস্ক্রিপশন করার জন্য। সেটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শুরু থেকে আপনার এমনকি আপনি ক্রেডিট কার্ডের দেনা পরিশোধ করার পরও দেখা যায় আপনাদের কাছে এই ধরনের চিঠি আসে। এবং এই সমস্ত বিষয়কে জোরান মামদানি বলেছেন যে এটি নাগরিকদের উপর, নিউ ইয়র্ক সিটির নাগরিকদের উপর হয়তো একটি বোঝা চাপানো হয় তাদের অজ্ঞাতসারেই।
এবং এটি যাতে সম্ভব না হয় সেই জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ জারি করে তিনি তিনি আরো ২ টি নির্বাহী আদেশ জারি করেছেন। এই ধরনের গোপন ফি যেগুলোতে রাখা হয়েছে এবং সাবস্ক্রিপশন এবং বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন নানাভাবে আপনাদের ফি দিয়ে ফি দিতে বাধ্য করা হয়, ফি প্রদানে জর্জরিত করা হয়। সেই সমস্ত ফিকে যাতে হ্রাস করা যায় কিংবা ফি একেবারেই বন্ধ করা যায় কিনা সিটি প্রশাসনেরকে সেই বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্ব দিতেন এবং তিনি বলেছিলেন এমনকি কনসার্ট টিকেট করার সময় অতিরিক্ত আরো অনেক ফি দিতে হয়। সেইগুলিও যাতে বাদ দেওয়া সম্ভব হয় সেইজন্য তিনি একজন ডেপুটি মেয়রকে দায়িত্ব দিয়েছেন নতুন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এবং সেই ডেপুটি মেয়র হচ্ছে ইকোনমিক জাস্টিসের জন্য যিনি দায়িত্ব পালন করছেন ডেপুটি মেয়র হিসেবে জুলি সু। তিনি এই বিষয়টি দেখভাল করবেন এবং দ্রুত যাতে এই বিষয়টি মেয়র মামদানি নির্বাহী আদেশটি কার্যকর করা যায় সেই বিষয়টিও তিনি দেখভাল করবেন। শেষ করার আগে আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন আজকে সমগ্র নেট জগতে অর্থাৎ ইন্টারনেটে মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্ধৃত করে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্টটি করেছেন। এই পোস্টটিতে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি অভিবাসী, কিন্তু কোন প্রক্রিয়ায় এবং কোন ডিপার্টমেন্টের তথ্য থেকে সংগৃহীত এই ধরনের সিদ্ধান্তে আসতে তাকে সহায়তা করেছে কিংবা তিনি সিদ্ধান্তে এসেছেন সেই বিষয়ে তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়ায় কোনো যুক্তি দেখাননি। তিনি শুধু দেশগুলোর তালিকা প্রকাশ করেছেন এবং তারা কি ধরনের সুবিধা, কত পার্সেন্ট সুবিধা, কত পার্সেন্ট নাগরিকতা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে 54.8% পরিবারই বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায় ফেডারেল সহযোগিতা গ্রহণ করে থাকে। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, কিন্তু এটি কোন তথ্য নির্ভর কিনা সেই বিষয়ে তিনি উল্লেখ করেননি। ডিপার্টমেন্ট অফ লেবার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স কিংবা ডিপার্টমেন্ট অফ এইজিং কিংবা মেডিকেয়ার, মেডিকেড কোথা থেকে এই তথ্য তিনি পেয়েছেন সেটাও তিনি উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে অভিবাসীদের বিষয়ে যারা অভিবাসীদের অধিকার আদায় কিংবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবদান সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরছেন তার মোকাবিলার জন্য হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের কিছু দিয়েছেন যেটি কোন তথ্য ভিত্তিক কিনা সেটি তিনি এখনো প্রদর্শন করতে পারেননি। তবে যে বিষয়টি তিনি দেখিয়েছেন 120টি দেশের একটি তালিকা তিনি দিয়েছেন, কাকতালীয় ভাবে হোক, আশ্চর্যজনক ভাবে হোক, অবহেলাজনিত ভাবে হোক কিংবা ইচ্ছাকৃত ভাবে হোক ভারতের নামটি কিন্তু এই তালিকাতে নেই, যদিও ইসরায়েলের নাম কিন্তু রয়েছে, পাকিস্তানের নাম রয়েছে, আমি দেশগুলো দিচ্ছি। এবং অভিবাসী কল্যাণে প্রাপকের হার এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়ার পোস্টিং এর নাম শীর্ষ। এবং তিনি বলেছেন যে ওই রিপোর্টে, ওই চার্টে অভিবাসীদের জন্মভিত্তিক দেশ এবং কত শতাংশ অভিবাসী পরিবার যুক্তরাষ্ট্রের কল্যাণ ও সহায়তা পাচ্ছে তা তুলে ধরেছেন তিনি। তারিখ অনুযায়ী বাংলাদেশি পরিবারের 54.8% একটু আগেই বলেছি যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণ করে থাকে এবং অন্যান্য দেশগুলির তুলনায় সেটি কিছুটা বেশি। পাকিস্তানের ক্ষেত্রে এই হার হচ্ছে 40.2% পাকিস্তানি পরিবার যুক্তরাষ্ট্রে ফেডারেল সহযোগিতা গ্রহণ করে থাকে। নেপাল আরো কম, 34.8% এই সহযোগিতা গ্রহণ করে থাকে। চীন পর্যন্ত গ্রহণ করে থাকে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের নাগরিকরাও যারা যুক্তরাষ্ট্রে এসেছেন চীন থেকে তারাও পরিবারগতভাবে হিসাবে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হিসাব অনুযায়ী কোন তথ্যভিত্তিক হিসাব তিনি দেননি। আবারও বলে 32.9% চীনা পরিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সহযোগিতা নিয়ে থাকে। ইসরায়েল এবং ফিলিস্তিনকে তিনি এক করে দেখিয়েছেন 25.9% এবং ইউক্রেনের পরিবারগুলো যুক্তরাষ্ট্রে ফেডারেল সহযোগিতা গ্রহণ করে থাকে 42.7%। তবে এই বিষয়ে আরেকটি বিষয় উল্লেখযোগ্যভাবে বলা যায় যে 46% যুক্তরাষ্ট্রে বসবাস করেন কিন্তু ফেডারেল কোন সহযোগিতা গ্রহণ করেন না, তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কি পরিমাণ কন্ট্রিবিউট করে থাকেন সেটির একটি তালিকা এখন খুঁজে বের করার সময় হয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার কাছে দুটো প্রশ্ন রাখবো। আপনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন খুবই চমৎকার ব্যাখ্যা, দর্শকরা সেটা শুনলো, জানলো। আমি প্রথম যে প্রশ্নটি আপনাকে রাখতে চাই, বাংলাদেশি পরিবার যেটা এসেছে যে 54.8%
যে সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্র গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে থাকে, এই যে খবরটি ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এসেছে, একজন জার্নালিস্ট হিসেবে আপনি এটাকে পজিটিভ ভাইব্রেন্টে দেখেন নাকি নেগেটিভ ভাইব্রেন্টে দেখেন? যদি এই বিষয়ে একটু ডিটেলস বলতেন। এখানে পজিটিভ তো কিছু নাই। এটা ইমিগ্রেন্টদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প যদি তথ্য নির্ভর হতো, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স কিংবা যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট যারা সহায়তা প্রদান করে থাকে তাদের কাছ থেকে যদি পাওয়া তথ্যের ভিত্তিতে, স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে হতো, তাহলে এটা অন্যভাবে আলোচনা করা যেত। তখন পাশাপাশি তাদের কন্ট্রিবিউশনটাও বলা যেত। তারা সহযোগিতা নিয়ে থাকে 54%, কিন্তু যারা কন্ট্রিবিউট করে থাকে সেই কন্ট্রিবিউশন তো হিসাব নেই। ধরেন আর নিলাম 54% বাংলাদেশের এই সহযোগিতা বছরে হয়তো 2 বিলিয়ন নিয়ে থাকে, আমি বললাম। কিন্তু বাংলাদেশিদের বিজনেস অ্যাক্টিভিটিস, ট্যাক্স কন্ট্রিবিউশন সব মিলিয়ে হয়তো দেখা যাবে বাংলাদেশের 10 বিলিয়ন কন্ট্রিবিউট করে। অতএব এই ক্ষেত্রে শুধু এক পেশে একটা হিসাব তুলে দিয়ে যে ইমিগ্রেন্ট কমিউনিটিকে হালকা করার প্রেসিডেন্ট ট্রাম্পের এটি একটি রাজনৈতিক কৌশলও হতে পারে। আমি সেটাই মনে করি। তবে এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, যেহেতু এটি তথ্যভিত্তিক নয়। তবে আরেক দিক থেকে বিষয়টা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইমিগ্রেন্টদের বিষয়ে নানাবিধ তথ্যভিত্তিক না হলেও তার মন্তব্যের মাধ্যমে ইমিগ্রেন্ট বিরোধী রাজনীতির মাঠটা গরম রাখার চেষ্টা করেন হয়তোবা। এটি তার একটি প্রয়াস হতে পারে। তবে আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই 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 ভূমিকার পর, বিশেষ করে ট্রুথ সোশ্যাল মিডিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কোনো মিডিয়া নয়, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব মিডিয়া। এখানেই মূলত তিনি তার সিদ্ধান্তগুলো প্রথমে জানিয়ে দেন। আর কিন্তু আমার যেটা মনে হয় যেটি এই ধরনের একটি গবেষণা কাজ হতে পারে। কোন একটা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে যারা লেখাপড়া করছেন অর্থনীতির বিষয়, তারা এই বিষয়টি দেখভাল করতে পারেন যে যুক্তরাষ্ট্রে আসলে বাংলাদেশি পরিবারগুলোর কন্ট্রিবিউশনটা কি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। এবং এই বিষয়টা যদি একটি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করা সম্ভব হয়, তাহলে হয়তো এই ধরনের ইমিগ্রেন্ট বিরোধী মনোভাবকে ঠেকানোর কাজটা অনেক সহজ হবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো, একদম শেষ আমি প্রশ্ন এখানে। আমি এ বিষয়ে একটু অ্যাড করতে চাই, এই যে রিপোর্টার ব্যাপারে নাজমুল ভাই বললেন আর কি। তো এটা হচ্ছে, আমি যতদূর জানতে পারছি যে এই রিপোর্টটা তৈরি করছে পিউ রিসার্চ ইনস্টিটিউট, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটা শুধু শেয়ার করছেন তার ওই সোশ্যাল মিডিয়াতে। ওটা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এটা তৈরি করা হয়নি। এই যে পিউ রিসার্চ ইনস্টিটিউট আছে তারা তৈরি করছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, আমি ওটুকু জানি আর কি। না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন ব্যক্তি যদি পিউ রিসার্চের তথ্যটি যাচাই বাছাই না করে শেয়ার করে দেন, তাহলে এই সমস্যাটা সেখানে। এবং পিউ রিসার্চের তথ্যটা, রিপোর্টটা আমি দেখেছি যে তারাও কোনো গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স থেকে কোট করতে পারেনি। যেহেতু এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সারা পৃথিবীর রাজনীতিবিদ থেকে আরম্ভ করে রাষ্ট্রনায়করা ট্রুথ সোশ্যাল মিডিয়া আগে যায় অন্যান্য সংবাদ মাধ্যমে যাওয়ার আগে। অতএব এই ক্ষেত্রে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা বিশ্বব্যাপী, যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একটি প্রচারণার, এবং এই পিউ রিসার্চের যে তথ্যটি আপনি দিলেন, পিউ রিসার্চের কিন্তু কোনো এক্সাক্ট কোড তারা করেনি। তারা একটা গবেষণা জরিপ চালিয়েছে। এখন যদি 5,000 পরিবারের জরিপ চালিয়ে আপনি এটাকে একটা তথ্য নির্ভর জরিপ বলেন, সেক্ষেত্রে তো ডিসিশন মেকিং প্রসেসটা সহজ হবে না। এখানে আরেকটি বিষয় আমি একটু টেনে ধরতে চাই। এখানে যারা বিশেষজ্ঞ প্যানেল আছেন, জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী, খোকন সহ যারা আছেন, নাজমুল ভাই একটি ইনফরমেশন দিয়েছে যে যুক্তরাষ্ট্রে যারা শিশুরা জন্মগ্রহণ করে এবং শিশুরা জন্মগ্রহণের পর থেকে পর্যায়ক্রমে তাদেরকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, উনি যেটা বললেন যে 12টি ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হবে। তো এই যে ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আপনারা এখানে যারা আছেন, আপনারা এরই মধ্যে নাজমুল ভাই বলেছেন যে বিষয়টি আসলে একটা নেগেটিভ ইফেক্ট হতে পারে। তো এই বিষয় নিয়ে আপনাদের সবার কাছে আমার প্রশ্ন যে এটা আসলে কতটুকু যৌক্তিক, বা এটা আসলে সামনের দিনগুলোতে কতটুকু ভালো কিছু ঘটবে নাকি নেগেটিভ কিছু? হাসান ভাই, আপনি প্রথমে আপনার কাছেই জানতে চাইবো যে নাজমুল ভাই যে কথাটি বললেন যে 12টি ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হবে, বা ইব্রাহিম চৌধুরী, খোকন ভাই উনিও আছেন বা যারা আছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে ভ্যাকসিন বন্ধ হয়ে যাওয়ার যে খবরটি, এটা কতটুকু ইফেক্ট হবে? ভাই, আমাদের প্রেসিডেন্ট এবং তার হোয়াইট হাউস সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিশ্চয়ই ভেবেচিন্তে তারা করেছে। ফলে এটা মানতে আপত্তি কোথায় আছে? ভয় হচ্ছে যে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা সবাই আইডিওলজিক্যালি ভ্যাকসিন বিরোধী।
ভ্যাকসিনটা আইডিওলজির ব্যাপার না, ভ্যাকসিনটা বিজ্ঞান, মেডিকেল ইস্যু, সেটাকে তারা আইডিওলজি বানিয়ে ফেলেছে। তো এখন এর সম্বন্ধে মন্তব্য করতে হলে আপনাকে আইডিওলজির এই ভাগে থাকতে হবে অথবা ওই ভাগে থাকতে হবে। আমি আমার ছেলে মেয়েদেরকে ভ্যাকসিন দেবো, হোয়াইট হাউস থেকে বলুক আর নাই বলুক। থ্যাংক ইউ। অনেক একটা মন্তব্য শুনতে পেলাম। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? জি, আমি অনেক ব্যাপারে বিশেষজ্ঞ আমি নিজের মনে করি, কিন্তু আমি ভ্যাকসিন সম্বন্ধে আমি কোনো জানি না। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিয়েছে, জনগণের কোনো অকল্যাণকর সিদ্ধান্ত নিবে বলে আমি মনে করি না। তারপরেও আমার চিকিৎসক যদি পরামর্শ দেন, মানে যে চিকিৎসকের কাছে আমি যাই এবং আমার নতুন কোনো বাচ্চা কাচ্চার জন্ম হয়, মানে এখন তো তারা বড় হয়ে গেছে, তাইলে আমি ওই চিকিৎসকের পরামর্শটা নিব। কারণ আমার আমি যে ভ্যাকসিন, মানে এটা আমার কোনো ধর্ম না যে আমি ওই আইডিওলজিতে বিশ্বাস করি। আমি চিকিৎসকের পরামর্শ নিব। তো এটাই আমার, দিস ইজ মাই স্ট্যান্ড। খুব স্বাভাবিকভাবে আমরা যদি ভাবি যে জন্মের পর থেকে প্রতিটা বাবা মাই তাদের সন্তানকে মানে শারীরিকভাবে যে অনেক ভ্যাকসিন গবেষণায় প্রমাণ হয়েছে, অনেক ভ্যাকসিন অপ্রয়োজনীয়ভাবে দেওয়া হয়েছে, মানে এগুলো নিয়ে বিতর্ক আছে। এগুলো সম্বন্ধে আমি অভিজ্ঞ না, আমি চিকিৎসক না, আমি বলতেও পারবো না। এবং আমি এই চিকিৎসা না দেওয়ার কারণে মানে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমার কাছে কোনো প্রমাণ নাই। সুতরাং আমি সবসময় আমার একজন চিকিৎসকের কাছে যাব, তিনি যদি পরামর্শ দেন আমি তার কথা শুনবো, এটাই নিয়ম। এবং এটা করতে রাষ্ট্র কখনো বাধা দিচ্ছে না। রাষ্ট্র বলতেছে না বাধ্যতামূলক ভাবে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। তো এই ভ্যাকসিন বাধ্যতামূলক দেওয়ার যে বিধিটা আগে ছিল, এটাকে শিথিল করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র চিন্তা করে দেখছে যে এটা না দিলেও হয়, তো বাধ্যতামূলক কেন করা হবে। কিন্তু এখন আমি যদি মনে করি যে আমার সন্তানদের জন্য চিকিৎসকরা মনে করে, আমি মনে করলে তো হবে না, এটা দেওয়া দরকার, আমি সে পথেই যাবো। জি জনাব এবার আমি একটু ভিন্ন দিকে যাব কথা প্রসঙ্গে। জনাব হাসান ফেরদৌস, একটি বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতে চাইবো। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্নভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা দেয়াল লক্ষ্য করা যাচ্ছে। তো আপনার কাছে এই দেয়ালের জন্য কোনো বিশ্লেষণ আছে কিনা? দেয়াল ছিল বা দেয়াল হয়তো এখনো আছে। জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বের কেন্দ্র আমরা সবাই জানি, প্রাক্তন শাসক, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ, এবং ভারত থেকে তিনি অনবরত বাংলাদেশ বিরোধী, বর্তমান সরকার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরোধী ভূমিকা গ্রহণ করছেন। এবং খোলাখুলিভাবে আওয়ামী লীগ যারা কাজ করছে ভারতে বসে, তারা স্পষ্ট করে বলেছে তারা এই সরকার উৎখাতে কমিটেড। ফলে এইটি আমাদের প্রধান বিস্ফোড়া আমাদের দুই সম্পর্কের। সাম্প্রতিক সময়ে গত 2 সপ্তাহে বিশেষ করে আমরা খালেদা জিয়ার মৃত্যুর পরে, তারেক জিয়ার প্রত্যাবর্তন এবং বেগম জিয়ার মৃত্যুর পরে আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছি। এক, বেগম জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া দেখেছি আমরা, ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী এসছেন এবং দিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী আমাদের মিশনে যে তার শোক প্রকাশ করেছেন। এটা সিম্বলিক জেস্চার একটা, তার বেশি কিছু নয়। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী 2 ঘন্টার জন্য মাত্র একটা চিঠি বহন করে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে এসেছেন, এটি আমার কাছে একটা তাৎপর্য বহন করে, সিম্বলিক ভ্যালু বহন করে। এবং বার্তাটিও খুব সিগনিফিকেন্ট, যে বার্তার মধ্যে মোদী তারেকের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন যে তার মা বেগম জিয়া দুই দেশের সম্পর্ক নির্মাণে যেই ভূমিকা রেখেছে, তারই আদর্শে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্মিত হবে। তার মানে তিনি বেগম জিয়াকে একটি অতিরিক্ত সম্মান দিলেন। যদিও বেগম জিয়ার সময় ভারত বাংলাদেশ সম্পর্ক খুব যে উত্তপ্ত ছিল, খুব যে গভীর ঘন ছিল, তা কিন্তু নয়। তারপরে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা পজিটিভ। এরপরে যেটা ঘটেছে আমরা দেখেছি গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে, ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি যার চেয়ার শশী থারুর, সেখানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটা থরো ডিসকাশন হয়েছে। ডিসকাশনের কনক্লুশনটা এরকম যে এবং তারা অ্যাডমিট করছে যে বাংলাদেশের পরিবর্তিত রাজনীতি পালসটা বুঝতে ভারত ব্যর্থ হয়েছে। এভাবে তারা বলেনি, আমি এটাকে ইন্টারপ্রেট করছি। এবং তারা শশী থারুরের এই কমিটি কথা বলছে যে বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা ধর্তব্যের মধ্যে না আনলে আমরা পলিটিক্যালি পিছিয়ে পড়ব, এবং যে ভ্যাকুয়াম তৈরি হবে, সেই ভ্যাকুয়ামে চীন ও পাকিস্তান এসে আশ্রয় নেবে, যা অলরেডি আশ্রয় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা একটা রিকগনিশন ভারতীয়
রাজনীতিদের মধ্যে থেকে, পলিসি মেকারদের মধ্যে থেকে, যে হ্যাঁ এখন সময় এসছে আমাদের নীতি বদলানোর। এখন নীতি বদলানোর জন্য খুব বেশি প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকের মধ্যে এক সম্মতি। আমরা এটা জানি যে ভারত সরকার বাংলাদেশের প্রতি বিরক্ত নয়, বাংলাদেশের প্রতি তাদের ক্রোধ নয়, তাদের ক্রোধ বর্তমানে ক্ষমতাসীন যে মহল আছে তাদের প্রতি। তারা ডক্টর ইউনূসকে, অধ্যাপক ইউনূসকে তাদের এক নম্বর শত্রু বলে মনে করে। কারণটা খুব স্পষ্ট, তাদের বিবেচনায় অধ্যাপক ইউনূস বাংলাদেশে একটি মৌলবাদী ইসলামপন্থী সরকারকে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের ক্ষমতা গ্রহণের পথ প্রশস্ত করছেন। ভারতীয়দের বক্তব্য, সত্যি মিথ্যা আমি যাচ্ছি না। এই পরিপ্রেক্ষিতে তারা ধরে নিয়েছে যে ইউনূস উইল নট বি আওয়ার ফ্রেন্ড, ইউনূস আমাদের বন্ধু হবে না। কিন্তু ইউনূসের পরবর্তী সময় যে সরকারটা আসবে, দ্যাট কুড বি আওয়ার ফ্রেন্ড, অ্যাটলিস্ট আমাদের মধ্যে সম্পর্কটা নরমাল হতে পারে। এখন এই আলোচনার বাইরে যেটা আমি জানি, আমি সে কথা বলতে হচ্ছে, 1 নম্বর, ভারত ইতিমধ্যেই নানাভাবে নানা মহল থেকে এই বার্তাটা প্রেরণ করেছে। তা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে রাজি আছি যদি সেই দল অন্তর্ভুক্তমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। দ্যাট ক্যান বি জাতীয় পার্টি, দ্যাট ক্যান বি জামাত, দ্যাট ক্যান বি বিএনপি। এটা প্রথম মেসেজ, যে আমরা তৈরি আছি কথা বলতে, এর 1 নম্বর। 2 নম্বর, যে সৌহার্দ্য দেখেছি আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান বিএনপি সরকারের প্রতি, তারেকের প্রতি ব্যক্তিগতভাবে, তাতে আমার মনে হয়েছে এই কথাটা যে ভারত প্রস্তুত আছে পরবর্তীতে একটি বিএনপি নেতৃত্বে গঠিত সরকার যদি গঠিত হয় তাকে ওয়েলকাম করতে। আমি জেনেছি, এবং এটা আমি কনফার্ম করতে পারছি না, শুনেছি, আমাকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই তারেক জিয়ার সাথে ভারতীয় কর্তৃপক্ষের কথাবার্তা হয়েছে, কথোপকথন হয়েছে। শুধু ভারতের সাথে নয়, মার্কিন সরকারের সাথেও কিন্তু তারেক জিয়ার কথা হয়েছে। ইনফ্যাক্ট আসার আগেই কথা হয়েছে। আমি জানি যে ঢাকায় মার্কিন যে চার্জ অ্যাফেয়ার্স, তিনি লন্ডনে যে তারেকের সঙ্গে দেখা করেছেন। ফলে একটা র্যাপোর্ট তৈরি হয়েছে অলরেডি। যে সমস্ত ফরেন অ্যাক্টার্সরা আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের মধ্যে এক ধরনের মতৈক্য তৈরি হয়েছে যে বোধ করি তারেক কুড বি রিপ্লেসমেন্ট, তারেক কুড বি এ গভর্নমেন্ট যার সাথে আমরা কাজ করতে পারি। এটি আমার বিবেচনায় একটা পজিটিভ লক্ষণ। ইউনূস সাহেব আর 1.5 মাস আছেন, তারপর নতুন সরকার যদি আসে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তার মাধ্যমে আমাদের 2 দেশের মধ্যে সম্পর্ক উন্নত হলে উভয়েরই লাভ। কারণ আমাদের উভয়েরই প্রয়োজন একে অপরকে বাদ দিয়ে আমরা সমৃদ্ধ হতে পারবো না, শান্তিপূর্ণ হতে পারবো না। চীন বা পাকিস্তান এসে আমাদের উদ্ধার করবে না। আমাদের বাড়ির পাশে ভারত থাকলে আমাদের জন্য অনেক লাভ। থ্যাংক ইউ। তো আপনার কাছে চমৎকার একটি বিশ্লেষণ করলেন। আমার আপনার উত্তর থেকে একটি প্রশ্ন এসে গেছে যে খুব স্বাভাবিকভাবে সম্পর্ক উন্নয়নের জন্য আপনি কিছুটা বার্তা দিয়েছেন। তা আপনার কাছে কি মনে হয় যে পরের নির্বাচিত সরকার যে আসুক না কেন সেই পথে এগিয়ে যাবে বা ভারতের সাথে সে সম্পর্কের জায়গাটা শক্তভাবে পৌঁছতে পারবে? হাসান ভাই, আপনি মিউট হয়ে আছেন। থ্যাংক ইউ। ভারত আমাদের প্রতিবেশী। আমরা চাইলেই কিন্তু ভারতকে বললাম চলে যাও, ভারত চলে যাবে না। ভারত আমাদের এই 4000 মাইল 4000 যে কিলোমিটারের যে আমাদের কমন বর্ডার, তা থেকেই যাবে। আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের সাথে আমার সম্পর্ক 71 আমাদের দ্বারা আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্বে জড়িত। এবং সবচেয়ে বড় কথা, আমাদের আছে 1000 বছরের ঐতিহ্য, আমাদের কমন সংস্কৃতি। আমরা প্র্যাকটিক্যালি একই মানুষ আমরা কালচারালি। ফলে আমাদের উভয়ের জন্য লাভজনক একে অপরের সঙ্গে বন্ধুত্ব গঠন করলে। প্রশ্ন হচ্ছে যে এই বন্ধুত্ব গড়ার পক্ষে প্রথম ইটটা কে গাঁথবে, প্রথম পদক্ষেপ কে নেবে? আমার বক্তব্য যে ভারত যেহেতু বড় দেশ এবং যেহেতু ভারতে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি রাজনৈতিক মহল কাজ করছে, উদ্যোগটা ভারতকে নিতে হবে। ভারতকে একথা প্রমাণ করতে হবে যে না, আমি তোমার সাথে আছি। এবং ভারত ইতিমধ্যেই লক্ষণটা দেখেছি আমরা। ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী কথা বলে গেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তারেকের সঙ্গে কথা বলেছেন বটেই। ফলে এটা একটা জেস্চার, গুডউইল জেস্চার। কিন্তু সবচেয়ে বড় গুডউইল জেস্চার হবে যদি তারা আমাদের প্রাক্তন সরকার প্রধানকে ফেরত পাঠান। তা ইজ আনলাইকলি।
আমি একটু আগে বললাম যে শাহরুরের যে কমিটির কথা বললাম, সে কমিটি বলেছে যে যেহেতু বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির নির্দেশ দিয়েছে, আমরা কোনোভাবেই আমাদের এই বন্ধুকে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে পাঠাতে পারি না। ফলে এই ব্যাপারটা ভুলে যাও। কিন্তু যারা সেকেন্ডারি লেভেলে আছে, দ্বিতীয় স্তরে যারা আছে, যারা কম গুরুত্বপূর্ণ, তাদেরকে অনায়াসে কিন্তু বাংলাদেশে ভারত পাঠাতে পারে। সবচেয়ে বড় কথা, ভারত যেটা পারে তা হচ্ছে ভারতের মাটিতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা, বাংলাদেশ রাজনীতি বন্ধ করতে পারে, এবং সেটা হবে প্রকৃত জেস্চার। আমি আবারও বলি, প্রথম ইটটা গাঁথতে পারে কিন্তু ভারতই। অনেক চমৎকার ব্যাখ্যা ভারতের পক্ষ থেকে ইট গাঁথার যে বিষয়টি বলেন, সেটা অনেক যৌক্তিক একটি ব্যাপার। আমরা একটু আসবো, প্রতি বছর ট্যাক্স সিজন আসলে সবার একটা আগ্রহ থাকে যে ট্যাক্স সিজনে নতুন নতুন কি যুক্ত হতে পারে, বা সবার একটা প্রিপারেশন থাকে। এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো। মিয়া মোহাম্মদ আফজাল, আপনার সাথে আপনি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন যে এবার তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে। আসসালামু আলাইকুম। আজকের প্যানেলিস্ট, টাইম টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করলেন সেটা যাওয়ার আগে একটা বিষয় নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম। আমাদের কমিউনিটিতে হয়তো কোনো ভুল মেসেজ যেতে পারে, আমি এখানে ভালো খবর দিতে আসছি। তো এই জন্য আমি একটা জিনিস বলি যে আগে যে 54% পিউ রিচার্ডস এর কথা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা শেয়ার করলেন, এটার ব্যাপারে আমি এটা বলতে চাই যে আপনার এটা পিউ রিসার্চ ইনস্টিটিউট সেটা তৈরি করছে 120টা দেশের কে কতটুকু গভর্নমেন্ট সুবিধা এদেশ থেকে নেয়, সেই হিসাবে বাংলাদেশের স্থান হইলো 19তম। সেটা আমাদের প্রেসিডেন্ট কোন উদ্দেশ্যে কিভাবে সেটা শেয়ার করলেন, সেটা সে তর্কে আমি যাচ্ছি না। তবে আমি যেটা দেখতে চাই যে কমিউনিটিতে যেন ভুল মেসেজ না যায়। অনেকে হয়তো মনে হয় বাংলাদেশের 54% গভর্নমেন্ট সুবিধা নেয়, এটা প্রেসিডেন্ট ট্রাম্প জানছে, বই পেয়ে যেন কেউ এই সুবিধা নেওয়া বাদ না দেয়। আমি সেটা বলবো, কারণ গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। আমি এদেশে আসছি, আমি এদেশের নাগরিক, আমি রেসিডেন্ট। আমি যদি এলিজিবল হই, আমার 100% নিলেও তো অসুবিধা নেই। আপনারা যদি সঠিকভাবে তথ্য দিয়ে যদি আপনারা গভর্নমেন্ট সুবিধা নিয়ে এটা নিতে থাকবেন, এতে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। তবে ভুল তথ্য দিয়ে এটা নিবেন না, এবং কেউ যেন ভুল মেসেজ না পায়, ভয় পেয়ে যেন এটা বাদ না দেয়। আমি সেটা এই আশ্বস্ত আমি করতে চাই। এটা ভয় পাওয়ার কেউ নেই, শুধু শেয়ার করছেন, এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। নিলে অসুবিধা কোথায়? যদি গভর্নমেন্টের আইন কানুন মেলা 100% বাংলাদেশি যদি নেয়, আমি তো কোনো অসুবিধা দেখি না। এটা এখানে বাদ দিলাম, যেহেতু মেসেজটা ক্লিয়ার করার জন্য ফর বাংলাদেশি কমিউনিটি। আর পরে যেটা আসছি সেটা হচ্ছে যে এই বছর ট্যাক্সের কি সুবিধা আছে অথবা কি প্রস্তুতি নিতে হবে, এই বিষয়টা আমি ইব্রাহিম ভাই কুকন আছেন, ওনার মহান প্রেসিডেন্ট সম্বন্ধে আমি একটু ভালো মেসেজ দিয়ে শুরু করতে চাই যে ওয়ান বিগ বিউটিফুল বিলে এটা নতুন একটা ধারণা। এটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে 2025-এ, তাহলে ট্রাম্প সাহেব ওনার অ্যাকাউন্টের নাম দিয়েছেন ট্রাম্প অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে নতুন একটা ধারণা। সেটা হচ্ছে যে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তখন একটা অ্যাকাউন্ট খুলে ওখানে 1000 টাকা জমা দিবে। হ্যাঁ, এটা একটা নতুন একটা ধারণা। তাইলে এটা হচ্ছে যে ট্যাক্স ফাইলের সময়ই কিন্তু যদি আপনার বাচ্চাটা জন্মগ্রহণ করে, এটার ইনফরমেশন নিয়ে আসলে ট্যাক্স প্রিপেয়ারের যে সফটওয়্যার আছে ওখানে এটার সিস্টেম থাকবে, একটা অ্যাকাউন্ট করে দিবে, $1000 ট্রাম্প সাহেব জমা দিবেন, মানে ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে জমা দেওয়া হবে, এবং এটা গ্রো করতে থাকবে। বাচ্চার বয়স যত সময় পর্যন্ত না আপনার 18 হয়েছে, এখান থেকে কোনো টাকা উঠানো যাবে না। এবং আরেকটা কথা হচ্ছে, যদি প্যারেন্টসরা চায়, ওখানে আরো $5000 প্রতি বছর বাচ্চার জন্য ট্যাক্স ফ্রি জমা দিতে পারবে। বাচ্চার বয়স যখন 18 হবে, তখন সে হায়ার এডুকেশনের ক্ষেত্রে পয়সাটা উঠাতে পারবে। আরেকটা কথা বলি যে, এবং যখন 25 হবে, তখন অন্য পারপাসে উঠাতে পারবে। আর হচ্ছে যে যদি এই টাকাটা যদি অ্যাকাউন্টে থাকে, যদি প্যারেন্টস এর সক্ষমতাও না থাকে যে এখানে আরো টাকা প্রতি বছর ট্যাক্স ফ্রি অ্যাড করার জন্য, যদি এমনিতেই 1000 টাকা রেখে দেয়, তখন যদি বাচ্চাটা রিটায়ারমেন্টের বয়স হয়, আমরা হিসাব করে দেখছি $65,000 ওখানে জমা হয়ে যাবে। সো ওখানে যাদের বাচ্চা 2025-এ হয়েছে, আগামী বছর হবে 28 পর্যন্ত, এই বিষয়টা থাকবে একটা ভালো নিউজ। আরেকটা হচ্ছে যে এবার হচ্ছে যে সল ট্যাক্স, যেটা আমরা বলি যে স্টেট এন্ড লোকাল ট্যাক্সেস, কেউ যখন আইটেমাইজ করে একটা, তখন সল ট্যাক্সটা ছিল $10,000। মানে আমার ইনকাম থেকে আমি $10,000 আমি বাদ দিতে পারতাম, কিন্তু এই বছর এটাকে বাড়িয়ে $40,000 সেটা করছে।
সো ইজ এ হিউজ রেটস, $10,000 to $40,000 আমি বাদ দিতে পারবো। যেমন স্টেট এন্ড লোকাল ট্যাক্স, স্টেট এন্ড লোকাল ট্যাক্সটা কি, যে যাদের বাড়িঘর আপনার লং আইল্যান্ডে আছে অথবা ওয়েস্টচেস্টারে আছে, তাদের ট্যাক্স অনেক বেশি। তাদের যদি প্রাইমারি রেসিডেন্স থাকে, ওখানে যা ট্যাক্স আছে প্লাস যদি নিউ ইয়র্ক স্টেটে যে সেল ট্যাক্স ওগুলি যদি দিয়ে থাকেন, টুগেদার মর্গেজ ইন্টারেস্ট এসব মিলাইয়া আগে 10,000-এর একটা ক্যাপ ছিল, এখন এটাকে 40,000 করছে। গুড নিউজ ফর সিঙ্গল পারসন। যদি তারা মেরিট ফাইলিং জয়েন্ট রিটার্ন করে, তাদের ক্ষেত্রে খুব একটা লাভ হবে না। এটার কারণ হচ্ছে যে যারা মেরিট, তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন এই বছর $31,500। সো তারা স্টেট $31,500 মেরিট ফাইলিং যারা তাদের ইনকাম থেকে তারা বাদ দিয়ে ট্যাক্স দিবে, কিন্তু সল ট্যাক্সে $40,000 পারবে। তো সিঙ্গল যারা, তারা হিউজ ডিডাকশন নিতে পারবে। আর মেরিট ফাইলিং যারা, তারা এমডিতে $31,500 পায়। যদি তারা যদি নিতে চায় $40,000, সেটাও তারা নিতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আগে আমাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000, এটাকে বাড়িয়ে এটা করা হয়েছে $2,200, $200 কিন্তু বাড়ানো হয়েছে। এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট হিসাবে প্রতি বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা বেশি বাড়ে। এখন যেহেতু ইনফ্লেশন বেশি, এইবারে কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা 3টা বাচ্চা হলে সেটাকে $8,000 এর মতো চাইল্ড ট্যাক্স ক্রেডিট করছে। যদি 2টা বাচ্চা হয় 7,000, আর 4,301 বাচ্চার জন্য। সো যদি সমস্ত ইন্ডিকেটর এগুলা যদি ঠিক থাকে, তো এবার রিফান্ড অনেকটা বেড়ে যাবে। সেটা হচ্ছে যে আমার মতে মনে হচ্ছে, সেটা যদি 3টা বাচ্চা থাকে, তাদের এজ যদি ঠিক থাকে এবং ইনকাম যদি মা বাপের ঠিক থাকে, তাহলে কিন্তু তারা $15,000 থেকে $20,000 পর্যন্ত এই বছর রিফান্ড পেতে পারে। ইটস এ গুড নিউজ ফর দেম। আর শেষে কথা হচ্ছে যে এখন ট্যাক্স ফাইল যারা করবেন, আপনার কি ডকুমেন্ট আপনি কি করবেন এখন? ট্যাক্স ফাইল যেহেতু লিটারালি দ্য ট্যাক্স সিজন ইজ অন নাও, সো আপনি এখন ইউ উইল গ্যাদার অল ট্যাক্স ডকুমেন্ট নাও। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনার W2 ফর্ম গুলা আপনি কালেক্ট করবেন, আপনার 1099 ফর্ম যদি থাকে এগুলো আপনি কালেক্ট করবেন। ইজ ডিজিটাল অ্যাসেট ট্রানজাকশন, মিনিং আপনি যদি ক্রিপ্টোকারেন্সি অথবা যদি স্টক ট্রেডিং করে থাকেন, এই কাগজগুলো আপনি গোদার করবেন আগে। তাড়াহুড়ো করে কোনো ডকুমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ফাইল করবেন না। যদি কোনো ডকুমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ফাইল করেন, ইট উইল ট্রিগার এন অডিট। সো আপনি যখন সমস্ত ডকুমেন্ট গুলা রেডি করবেন, তখন একজন ভালো ট্যাক্স প্রফেশনাল, যাদের ক্রিডেন্সিয়াল আছে, তাদের প্রফেশনাল অভিজ্ঞতা আছে, রেপুটেশন আছে, একজন ট্যাক্স প্রিপেয়ারার কে বেছে নিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে যাবেন। এবার নতুন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আগে কিন্তু কেউ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও ট্যাক্স ফাইলের রিফান্ডটা পাইছে পেপার চেক, কিন্তু এই বছর বাই প্রেসিডেন্সিয়াল অর্ডার সেপ্টেম্বর 30, 2025 এর পর থেকে আর কোনো পেপার চেক ইস্যু করা হবে না। সো যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, এখনই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন, যাতে করে আপনারা ডাইরেক্ট ডিপোজিট করতে পারেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে পেপার চেক এখন গভর্নমেন্ট আর ইস্যু করবে না। এবং অনেকে পেপার চেক আপনার প্রিফার করে টু গেট দ্য পেপার চেক, তারা মনে করে আমার ব্যাংকে টাকা পয়সা আছে, গভর্নমেন্ট হয়তো দেখে ফেলবে, এটা মনে করে। এটা সত্যি না। আপনার টাকা পয়সা ব্যাংকে গভর্নমেন্ট দেখতে পারবে না, আর যদি গভর্নমেন্ট দেখতে চায় আপনি টেকাতেও পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে, তো বললাম, তাহলে আপনার এই ট্যাক্স when the IRS gonna start accepting the return is a question. এখন পর্যন্ত IRS বলে নাই যে এই বছর কবে থেকে ট্যাক্স রিটার্ন শুরু হবে, তবে বেস অন দ্য প্রিভিয়াস প্যাটার্ন এটা জানুয়ারি 20 পরিবর্তে জানুয়ারি 20 পর থেকে কোনো একদিন হবে, 20 থেকে 30 ভিতরে। এবং আপনি আরেকটা কোয়েশনের সাথে থাকে যে, যদি আপনি ফাইল করেন, রিফান্ডটা কবে পাবেন? যাদের রিফান্ডের ভিতরে আনইনকাম ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, তারপরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকবে, তারা যত আগেই রিটার্ন করুক, ফেব্রুয়ারি 15 তারিখ আগে কোনো রিফান্ড তারা পাবে না। সো এটার কারণ হচ্ছে যে, যদি আগে সাধারণত স্ক্যামার যারা আছে, তারা রিটার্ন করে মানুষের আইডেন্টিটি চুরি করে রিফান্ডটা নিয়ে নেয়। এই জন্য IRS একটা আইন করছে যে, যাদের বড় অঙ্কের অ্যামাউন্ট, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে অথবা আনইনকাম ক্রেডিট থাকে, তারা ফেব্রুয়ারি 15 তারিখের আগে কোনো রিফান্ড ইস্যু হয় না। যদি ফেব্রুয়ারি 15 তারিখের পরে ইস্যু হয়, এটা হয়তো আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে তারা সেটা পেতে থাকবে। এখন শেষ কোয়েকশন হচ্ছে যে, আপনার শেষ হবে কবে? শেষ হবে এপ্রিলের 15 ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স যারা আছে, এপ্রিলের 15 এর ভিতরে করতে হবে। যাদের
এস কর্পোরেশন আছে, এলএলসি আছে, পার্টনারশিপ আছে, তাদের আরেকটা ডেডলাইন মার্চ 15, এর ভিতরে আপনি ফাইল করবেন। নেক্সট কোয়েশ্চেন, যে যদি ফাইল করতে পারেন না কি করবেন? এক্সটেনশন নেবেন। এর ভিতরে আপনি এক্সটেনশন নিলে 6 মাসের অটোমেটিক এক্সটেনশন পাবে, অক্টোবর 15 পর্যন্ত ইন্ডিভিজুয়াল রিটার্নের জন্য আপনি করতে পারবেন। আর যে এস কর্পোরেশন বা এলএলসি বললাম, সেটা হচ্ছে যে আপনার এই সেপ্টেম্বরের 15 পর্যন্ত তারা টাইম পাবে। লাস্ট একটা কথা বলে ভেরি গুরুত্বপূর্ণ, আমি শেষ করে দিব, সেটা হচ্ছে যে একটা অনলাইন অ্যাকাউন্ট করে নেবেন। irs.gov এ যাইয়া একটা অনলাইন অ্যাকাউন্ট যদি ট্যাক্স পেয়াররা করে ফেলে, ওখানে সমস্যার সমাধান ওখানে করলে আপনি ওখান থেকে আপনার ট্রান্সক্রিপ্ট নিতে পারবেন, আপনার রিফান্ড স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি ওখান থেকে আপনার আইডেন্টিটি পিন, একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যারা আইডেন্টিটি থেফট হয়েছে তারা ইলেকট্রনিক্যালি রিটার্ন করতে পারবেন না unless IRS issued a identity pin before the start of the tax season. সুতরাং যারা আইডেন্টিটি থেফটের ভিকটিম হয়েছেন তারা অলরেডি আপনার এটা পেয়ে যাওয়ার কথা, যারা পান নাই তাদের একমাত্র অপশন হলো টু ফাইল দ্য রিটার্ন, টু ওপেন এন অনলাইন অ্যাকাউন্ট উইথ দ্য IRS। এটা বহুবিধ লাইফ টাইম অ্যাকাউন্ট সুবিধা ওখানে আছে, তারা যেন একটা অনলাইন অ্যাকাউন্ট করে দেয়, নিজেরা যদি করতে না পারে তাদের ট্যাক্স প্রিপেয়ারের হেল্প নিতে পারে। এইটুকু, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করব একসাথে, যেহেতু আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন, আলাদাভাবে কেটে মানুষের সুবিধার জন্য এটা প্রকাশ করা। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং জনাব হাসান ফেরদৌস আছেন, আপনাদের এই ট্যাক্স ফাইলে আমাদের সম্মানিত অতিথিকে কোনো কিছু বলার আছে কিনা বা নিজের কোনো ওপিনিয়ন আছে কিনা? হাসান ভাই কি বলবেন? কিছু না, আমার একটা ওকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে মিয়া মোহাম্মদ আফজাল, আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা সবসময় মানে রাষ্ট্রযন্ত্রের খারাপ জিনিসকে উপস্থাপন করি। ডোনাল্ড ট্রাম্পের সময় ট্যাক্সের কি কি সুবিধাটা আমরা পাবো এবং এটার যে বেনিফিট, এটাকে আপনি চমৎকার ভাবে বলেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছেন যে বাংলাদেশিদের যে পার্সেন্টেজ সরকারি সাহায্য নেয়, এটা পিউ রিসার্চ সেন্টারের যখন একটা গবেষণা আসছে, এটাকে মিথ্যা যদি বলতে হয় আমাদের সেটা বলতে হবে জোর করে, এবং এটার একটা রেস থেকে যাবে। এটা ডোনাল্ড ট্রাম্প যখন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এবং এটার সাথে আপনি যেটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা খুবই প্রয়োজনীয়। কেউ যদি এটার যোগ্য হন তিনি শতভাগ নেবেন, এটা তার এই দেশের নাগরিক হওয়ার, এই দেশে বসবাস করার অধিকার। কিন্তু কেউ যদি সেটার যোগ্য না হন, তথ্য গোপন করে, আমি মানে খুব মানে অকপটে স্বীকার করছি, আমি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকের সাথে, আমাদের কমিউনিটির অনেকের সাথেই আলাপ করে দেখেছি, তার 2-3টা বাড়ি আছে কিন্তু তিনি মেডিকেল সুবিধা নেন এবং তিনি জানেনও না এটা। বলেন আমি তো ফুড স্ট্যাম্প খাই না, কিন্তু আমি ওই মেডিকেল কার্ডটা নেই। এটা তো সরকারি সাহায্য, এটা একই জিনিস, একই খাত। সুতরাং এইসব ব্যাপারে যদি কোনো তথ্য গোপন করে, তা আপনি যে বাড়ি ভাড়া পান মাসে 10,000 টাকা, এটা কি করে? এগুলো তো ক্যাশ, এগুলো তো আমি দেখাই না। আপনি তথ্য গোপন করেছেন। এই মিয়া মোহাম্মদ আফজল তার বক্তব্য বলছেন আপনার এই তথ্য গোপন করার কারণে আপনার ইমিগ্রেশন বাতিল হবে। সময় কাহারও সমান যায় না, সময় খুব খারাপ। যদি কেউ এসব করেন, এইসব থেকে সরে আসেন এবং সঠিক তথ্য দিয়ে এটা যদি আপনি প্রাপ্য হন, এই দেশ আপনাকে যে সুবিধা দিয়েছে এর সুবিধা 100% নেবেন, এই ব্যাপারে কোনো মানে সন্দেহ নাই। কিন্তু কোথাও যদি আপনার তথ্য গোপনীয়তা থাকে, আপনি অনেকে বুঝে করেন, অনেকে না বুঝে করেন, এটা নিয়ে কুতর্ক করা যাবে। কিন্তু আসল তর্কটা হচ্ছে আপনি সভ্যতভাবে নিজেকে প্রশ্ন করবেন, আপনি আপনার ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে আপনার ইনকাম, আপনার পরিবারে কতজন থাকেন। এরকম অনেকে আছেন, মানে আমি জানি, মানে আমাকে একজন কমিউনিটি লিডার বলছেন যে তার নিজের ঘর ছেলেকে ভাড়া দিচ্ছেন, সেই ঘরের নামে তিনি সুবিধা আনেন তা এই, এবং তিনি মানে ফুটপাতে ব্যবসা করেন, তার ব্যবসার যে ইনকাম আছে এটা লুকান, কিন্তু তিনি আবার মানে ওই ফুড স্ট্যাম্প সরকারি সুবিধা নেন, মাসে সরকারের কাছ থেকে আর 2,000 টাকা ক্যাশ পান। কি কি আমাকে একটা গুরুত্বপূর্ণ কমিউনিটি লিডার, এই সমস্ত জিনিস যদি ধরা পড়ে একজনের, সেটা তো আপনার ধরা পড়লো, আপনি শাস্তি পাবেন, আপনার কনসিকুয়েন্সের জন্য আপনি রেডি। কিন্তু একজন বাংলাদেশি হিসাবে এই যে নাম চলে আসে, এইটার ব্যাপারে আমরা যদি সতর্ক না থাকি, এটা আমাদের জন্য, এই যে পিউ রিসার্চের এটা তথ্য আর অপতথ্য হোক, এটাকে পিউ রিসার্চ খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। এটা এরা যখন বলে এটাকে আমরা, হ্যাঁ এটাকে আমরা তথ্য ঠিক নয় এটা কাউন্টার করতে পারবো, কিন্তু এই কাউন্টার করার অস্ত্র আমাদের হাতে থাকতে হবে। যে আপনারা যে বলছেন 54% এইটা ঠিক না, এবং এই সমস্ত মানুষ
যদি 54% হয়, যদি 60% হয়, এই যে সমস্ত মানুষ অন্যান্য মানুষের মতো যারা এখানে তাদের প্রাপ্য, তারা যোগ্য এই সুযোগ সুবিধা এটা নিচ্ছেন, এটা তো কোনো দোষের কিছু নাই। সুতরাং এইসব বিষয়ে যদি আমরা খেয়াল না করি, সতর্ক না হই, আমরা সামনে বিপদ দেখতেছি। এবং এই বিপদকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন বন্ধ করার জন্যই বা ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করার জন্য বা এই সমস্ত ওই যে আমাদের বাদামি চামড়ার ইমিগ্রেন্ট তাদের তাদের উপর একটা মানে একটা আইন কানুন প্রণয়ন বা তাদের প্রতি একটা নেতিবাচক দৃষ্টি উপস্থাপনের জন্য তিনি যে একটা নতুন চেষ্টা করতেছেন, এটা না, এটা তার ভোটার বেসকে, তার রক্ষণশীল বেসকে খুশি করার জন্য তিনি এটা করেই আসছেন। এবং এটা আরো তীব্র হবে। ডোনাল্ড ট্রাম্প এখন আরো 3 বছর ক্ষমতায়। সুতরাং দয়া করে আমরা আমাদের সতর্ক অবস্থান নিব, আমরা সঠিক জায়গায় থাকবো এবং আমাদের ব্যাপারে যদি কোনো অপপ্রচার থাকে সঠিক তথ্য নিয়ে হাতে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এখানে বিশেষজ্ঞ মহলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি প্রশ্ন রেখে, আমরা জানি যে এরই মধ্যে আন্তর্জাতিক যে জ্বালানি তেলের বাজার রয়েছে সেখানে একটা বড় ধরনের দরপতন চলছে। পাশাপাশি আমাদের এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিষয় নিয়ে বাংলাদেশি কমিউনিটিতেও আমরা লক্ষ্য করেছি বিষয়টা খুব সিলি হলো তর্কে জড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে চায়ের আড্ডায় বা বিভিন্ন জায়গায় অনেক সময় নেগেটিভ কমেন্টসও আসছে, পজিটিভ কমেন্টসও আসছে। তো আপনাদের কোনো কিছু মেসেজ আছে যে এই বিষয়টি নিয়ে আমাদেরকে আসলে কতটুকু কথা বলা দরকার বা আমাদেরকে আসলে কতটুকু সহনশীল আচরণ থাকা দরকার বলে আপনারা মনে করেন? হাসান ভাই শেষ করুক, আমি একটু বলি। শুনেন, আমরা আমেরিকায় থাকি, মানে আমেরিকা একটা সিদ্ধান্ত নিয়েছে, নাগরিক হিসাবে এই সিদ্ধান্তের সাথে আপনি একমত পোষণ করতে পারেন, নাও পারেন। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা ব্যাখ্যা দিয়েছেন বা ক্যাপিটাল হিল থেকে আমরা যে ব্যাখ্যা পাচ্ছি, যে এটা কোনো মানে ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো ব্যাপার না, এটা একজন অপরাধীকে গ্রেফতার করতে মানে যুক্তরাষ্ট্র যদি অন্য জায়গায় যায়, প্রেসিডেন্ট অর্ডার করেন, তার কংগ্রেসের কোনো অনুমোদন নিতে হয় না। এবং তার বিরুদ্ধে, মাদুরার বিরুদ্ধে 2020 সালে, এবং এটার সাথে আপনি নাগরিক হিসেবে ডিসএগ্রি করতে পারেন। তো এটা আমি মনে করি, আমি এই দেশে থাকি, আমাদের দেশের প্রেসিডেন্ট এই দেশের কল্যাণের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তার সিদ্ধান্তের সাথে একমত। এবং এখানে যদি আমার কোনো দ্বিমত হয় এটা দেখা যাবে পরে, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি মানে আমি আমি ডোনাল্ড ট্রাম্প বা এই দেশকে মানে একটা চরম মানবতাবাদী দেশ, এটা আগে কখনো হয় নাই। আমেরিকায় প্রথমবারের মতো এরকম একটা কাজে গেছে, যে কাজে আপনার আমার একটু কষ্ট হয়। এই কাজ হয়ে আসতে আগের থেকে অনেকে লুকায় লুকায় বলছেন যে মানে মানবতার কাজে যাইতেছেন, কিন্তু আবার বগলে বা পকেটের মধ্যে অন্য ধান্দা, যে আমার তেল আনবো, এটা আনবো। ডোনাল্ড ট্রাম্প সরাসরি করে বলতেছে যে আমরা তেলের খনি দখল করবো। এটার সাথে আবার অন্যান্য ভূ রাজনৈতিক নানান বিষয় টিষয় আছে। আমেরিকা থাকি, আমেরিকার প্রেসিডেন্ট এই দেশের কল্যাণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমার দেশের প্রেসিডেন্টের সাথে আছি। জি, জনাব হাসান ফেরদৌস। আজল ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? আমি আপনার মিউট করা আছে সম্ভবত। এই বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। অন্য একটা মন্তব্য করি আমি জি, লক্ষ্য করছি যে অবশ্যই। তা হচ্ছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ধরে নিয়ে এসে, এতে আমাদের প্রাক্তন আওয়ামী লীগেরা খুব খুশি। তারা এখন আশা করছেন যে মোদি সাহেব দিল্লি থেকে যে ইউনূসকে ধরে নিয়ে আসবেন এবং হাসিনাকে ক্ষমতায় বসাবেন। এইরকম একটা আমি পত্রপত্রিকা দেখতে পাচ্ছি, তারিখও দেখতে পাচ্ছি। 21 তারিখের কথা দেখলাম, লিখেছে 21 তারিখের মধ্যেই ইউনূস সাহেবের তাকে ধরে আনা হবে এবং হাসিনাকে ক্ষমতা বসানো হবে। আর একটা কথা বলি যে এই যে ঘটনা ঘটলো, এর ফলে অন্য অনেকেই কিন্তু উৎসাহিত হবে। যদি আগামীকাল পুতিন সাহেব লোক পাঠিয়ে জেলেন্সকিকে ধরে আনেন, অথবা আমাদের প্রেসিডেন্ট শি, চীনের প্রেসিডেন্ট শি তাইওয়ানের প্রেসিডেন্ট কান ধরে নিয়ে আসেন, বলার কিছু থাকবে না, কারণ জায়েজ হয়ে গেছে। আমার ন্যাশনাল ইন্টারেস্ট এই যুক্তি দেখিয়ে আমি যে কোনো দেশে হামলা করতে পারি। এখন আপনারা ভাবুন যে বাংলাদেশ কাকে হামলা করবে, বাংলাদেশ কি কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসতে পারবে কিনা এইটা আমি জানি না। যদি আমার বন্ধুরা এনে একটু বুদ্ধি দেয় তাহলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। মিয়া মমতা আফজাল, আপনার কিছু বলার আছে এই বিষয় নিয়ে? আমি এই ঘটনার নিন্দা করি। এটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন আছে ওয়ার্ল্ডের, এটা ভঙ্গ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে শৃঙ্খলা, যে হাসান ভাই যেটা বললেন সেটাই আমি বলতে চাই, যে এই ঘটনার কারণে আরো অনেকে উৎসাহিত হতে পারে।
উৎসাহিত হওয়ার পরে যারা ছোট অপেক্ষাকৃত কম ছোট ছোট দেশ তাদেরকে বড় দেশগুলি এভাবে বিভিন্ন অজুহাতে আক্রমণ করতে পারে। তো সেটা প্রশ্ন হচ্ছে যে আমি তো হাসান ভাইয়ের কথা বই তো পাচ্ছি যে দেখা গেছে যে আপনার ওই টেরোরিজমের কথা বলে আপনার পাকিস্তানে যে ভারত হামলা করেছিল তারা উপযুক্ত একটা শিক্ষা দিয়ে দিছে, এই কারণে ওই পাকিস্তানের দিকে আর ভারত চোখ তুলে তাকাবে না। এখন আমাদের কি আছে, আমরা আমরা ডিটারেন্ট হিসাবে কি ব্যবহার করতে পারবো, এই জন্য আমরা বলছি যে কি কি করলো এটা চিন্তা না করে বাংলাদেশও, যেহেতু বিভিন্ন সময় ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, বাংলাদেশও এক ধরনের ডিটারেন্ট তৈরি করা দরকার। যদি নিজেরা পারে পারমাণবিক বোম তৈরি করে, যদি না পারো পারমাণবিক শক্তিশালী যে সমস্ত দেশ আছে, পাকিস্তান হতে পারে, চায়না হতে পারে, তাদের সাথে একটা নিরাপত্তা চুক্তি করুক। কারণ এই যে ট্রেন্ড শুরু হয়েছে, যদি এটা অন্যান্যরা উৎসাহিত হয়, ছোটরাও তো নিজে বাঁচার জন্য একটা ব্যবস্থা তাদেরও গ্রহণ করতে হবে আর কি। বাট আমি এই ঘটনার নিন্দা করি, কারণ আমেরিকার আইন আপনার ভেনেজুয়েলাতে এখানে চালু হয় না। এখন দেখা গেল যে আমি মামলা করে দিলাম আমার দেশের কারোর বিরুদ্ধে আমেরিকান কোর্টে, আর আমেরিকার FBI চলে গেল, ধরে নিয়ে আসলো, তাইলে তো কোনো শৃঙ্খলা বর্ডার টর্ডার কোনো কিছু নেই, সবই তো এক দেশ হয়ে গেল, এক আইন হয়ে গেল। সো এটার নিন্দা জানাই, এটা যাতে না হয় এই জন্য নিরুৎসাহিত করি। থ্যাংক ইউ। মোহাম্মদ আফজাল ভাই, আমি একটু বলতে চাই যে একদম খারাপ কাজের দখলদারিত্ব এসবের নিন্দা জানানো খুব ভালো, কিন্তু এগুলোর তো সময় লাগবে। আপাতত আপনার ওই যে দরজায় এক্সট্রা খিল রাখা, এটা এক ভিতরের যে দরজায় গিয়ে সহজেই ধরা পড়ে, দরকার হলে আরেকটা পিতলের দরজা আপনার যদি ভয় থাকে, এটা থাকতে হবে। আর এটা যে নতুন এই এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে, এটা তো নাই। আমরা দেখছি ইরাক একসময় কুয়েতকে দখল করেছিল, এবং এটা একটা রাষ্ট্রকে দখল না, একজনকে ধরে নিয়ে আসছে। এই ধরে নিয়ে আসার কারণে যে সমস্ত হস্টাইল রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের ক্ষমতায় আছেন, তারা একটু অতিরিক্ত নিরাপত্তা নিয়ে রাত্রে ঘুমাবেন স্ত্রীকে নিয়ে। আপাতত এই সাবধানতা পালন করুন, নাইলে বিপদ যে কোনো সময় আসতেই পারে। জি, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব হাসান ফেরদৌস, জনাব মিয়া মোহাম্মদ আফজাল, আপনাদের সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এসেছে তার মধ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য যেটা সবচেয়ে বড় সংবাদ, যারা যেভাবেই হোক সরকারি সুবিধা গ্রহণ করছেন, আপনার সেই সব সুবিধা থেকে নিজেদেরকে আড়াল করবেন না। কারণ আপনারা যদি এই সুযোগ সুবিধাটা না গ্রহণ করেন এখন, তাহলে নতুন করে প্রশ্নের জন্ম হবে। অর্থাৎ যে যেভাবেই আছেন সেভাবেই থাকবেন এবং এই দেশের নাগরিক হওয়ার জন্য যে সুযোগ সুবিধা তা সম্পূর্ণটুকু ভোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।